টেবিল, ঠিক আছে। এবং এখানে হচ্ছে ওয়ার্ডে যেভাবে আমরা টেবিল নিয়েছিলাম, এক্সেলে ছোট ছোট ঘর থাকে এরকম, যেগুলোকে সেল বলি। আর উপর থেকে নিচে অনেকগুলো সেল মিলে একটা কি তৈরি হয়, কলাম, কলাম তৈরি হয়, ঠিক আছে। এখানে হচ্ছে একটা কলাম তৈরি হয়েছে, এই যে কলামটা একটা নাম আছে, নাম কি এটার, কে। তার মানে এ বি সি ডি এগুলো দিয়ে, অর্থাৎ অ্যালফাবেট দিয়ে কলামের নামকরণ করা হয়েছে। আর এইখানে একটা রো সিলেক্ট করলাম, ঠিক আছে। তার রোগুলোর নামকরণ কি দিয়ে করা হয়েছে, 1 2 3 দিয়ে, মানে নাম্বার দিয়ে রোর নামকরণ করা হয়েছে, ঠিক আছে। তাহলে এটা কয় নাম্বার রো, 9 নাম্বার। তাহলে আমরা হচ্ছে দেখতে পেলাম যে কলামগুলোকে আলাদা আলাদা নামকরণ করা হয়েছে, আর রোগুলোকে কি আলাদা নাম দেওয়া হয়েছে। কলামগুলোকে আপনার অ্যালফাবেট দিয়ে আর রোগুলোকে নাম্বার দিয়ে। তাহলে প্রত্যেকটা সেলের কিন্তু একটা নাম দেওয়া হইতেছে। যেমন এই সেলটার নাম কি হইতেছে, জে কত, জে 11, ঠিক আছে। আবার এই সেলটার নাম কত, ডি 5। মানে আগে কলামের নামটা বলবো, তারপর রো এর নাম বলবো, তাহলে কি হবে, সেলের নামটা হবে। এবং এখানে যত সেল আছে প্রত্যেকটা সেল আলাদা আলাদা নাম, বুঝতে পারছি। এটা কত, F3। এই উপরে যে অপশনটা, এইটাকে বলা হয় নেম বক্স। কি বলা হয়, নেম বক্স। এখানে সেলের নামটা দেখা যায়, প্রত্যেকটা সেলে একটা নাম আছে, ডাক নাম আছে একটা। তো এইখানে যে F3, এইখানে কিন্তু লেখা দেখা যাইতেছে। এটা কত, E7, এই যে E7 লেখা, বুঝতে পারছি। এইখানে D6 লেখা আছে। তাহলে প্রত্যেকটা সেলের কিন্তু আলাদা নাম আছে। আমরা যখন হিসাব নিকাশ করব, তখন একটা সেলের সাথে আরেকটা সেলের হিসাব করব, যে এই সেলটা যা আছে পাশের সেলটা সেটার সাথে কি করব, যোগ করব বা বিয়োগ করব। তখন আমাদের সেলের নাম লাগবে। ওকে যখন নাম বলতে পারবো, তখনও ওই যে নামটা বলে দেবো, ওই নামের সাথে অন্য সেলের কি করবে, যোগ বিয়োগ গুণ ভাগ করবে, ঠিক আছে। কি কথা বলেন না ভাই, ইম্পর্টেন্ট কোনো কথা, কথা বললেন না, হ্যাঁ। আচ্ছা, তাইলে আমরা একটা সেল, প্রত্যেকটা সেলের কিন্তু আমাদের নাম দরকার হইতেছে। কেন, কারণ একটা সেলের সাথে অন্য সেলের কি করব, হিসাব করব আমরা, এই জন্য প্রত্যেকটা সেলের নাম দরকার। তো সেলের নামটা আমরা এখান থেকে দেখতে পাইতেছি। আর এইটাকে আমরা বলছি ফর্মুলা বার, অর্থাৎ আমরা একটা সেলের ভিতরে যা লিখবো ওইখানে আমরা সেই জিনিসটা দেখব, ঠিক আছে। যেমন এখানে আমরা যা লিখতেছি, এখানেও কি সেম জিনিসটা দেখতেছি, ওকে। যা লিখি এখানেও কি সেম জিনিস দেখি। আচ্ছা, এরপর আপনাকে আরো বলছিলাম যে এখানে মনে করেন একটা লেখা আছে, একটা আমাদের মাউসের তিনটা অবস্থা থাকে, কয়টা, তিনটা বলছিলাম, মনে আছে, তিনটা অবস্থা। তিনটা অবস্থাকে কি, প্রথমটা হচ্ছে সিলেক্ট, এটা দিয়ে যে কোনো সেলকে সিলেক্ট করব, যেইটাকে সিলেক্ট করব সেইখানে লেখা আসবে। তারপরে সিলেক্টের পরে এই যে বর্ডার বরাবর, সেলের বর্ডার বরাবর যখন আমরা মাউসটা ধরবো, তখন দেখেন চারদিকে যেটা তীর চিহ্ন আছে, এটা শুধু বর্ডারে ধরলেই আসবে, ঠিক আছে। তখন আমরা এই যে তীর চিহ্ন, এটাকে বলা হয় মুভ অপশন, এবং এইটাকে চেপে ধরে যদি আমরা নিয়ে যাই, তাহলে অন্য যে কোনো জায়গায় আমরা লেখাটা নিয়ে যেতে পারবো। মনে করেন ভুলে আমি এক জায়গাটা লেখা লিখছি, তখন আমি কি করব, এইভাবে বর্ডারটা ধরে তারপর নিয়ে আসবো লেখাটা। এই হলো দুইটা কাজ। প্রথম গেল সিলেকশন, মোটা যখন প্লাস অপশনটা আসবে তখন এটা কি সিলেক্ট অপশন, ঠিক আছে। আর যখন এই এই অপশনে আসবো তখন এটা কি মুভ, মানে কি এক জায়গা থেকে আরেক জায়গায় লেখাটা নিয়ে যাবে। আর এই কর্নারে যে ছোট একটা বক্সের মতো দেখতে পাইতেছেন, একদম ছোট একটা বক্স এই কর্নারে, ঠিক আছে। এই বক্সটার উপরে যখন আমি দেবো, এটা শুধু ডান সাইডে কর্নারেই থাকবে এই বক্সটা। এইটাকে যখন দেবো, তখন এইটাকে আমরা কি করব, কপি করতে পারবো। এটা ধরে টান দিলে কপি করতে পারবো, বুঝতে পারছি, বা এক্সটেন্ড করতে পারবো। এখানে যে লেখা আছে ওইটাই আমি যেদিকে ধরে টান দিই সেই দিকে হচ্ছে লেখাটা চলে আসবে, ওকে। আর যদি এমন হয় একটা সেলের ভিতরে লেখা আছে, হ্যাঁ, সেখানে আরো কিছু লিখতে হবে। যেমন এখানে শুধু লেখা আছে, কোনো একটা কি লেখা আছে, স্টুডেন্ট লেখা আছে, স্টুডেন্ট লেখা আছে। আপনি এটার মধ্যে আবার পাশে নেম লিখতে চাইতেছেন, তখন যদি সিলেক্ট করে যদি নেম লেখা শুরু করেন, তাহলে তো স্টুডেন্ট সরে গিয়ে নেম লেখা উঠবে, তাই না। কিন্তু আমরা চাইতেছি কি স্টুডেন্ট লেখাটার পাশে নেম আসবে। তখন আমরা এইখানে এসে জাস্ট একটা ডাবল ক্লিক করব, তখন কার্সরটা ভিতরে আসবে, নেম লিখে ফেলবো, ডাবল ক্লিক করব, সেলের উপরে আসে, বুঝেন না। মনে করেন এখানে স্টুডেন্ট লেখা আছে, আমরা এখানে পাশে স্টুডেন্ট নেম লিখবো, বা একটা জিনিস লেখা আছে ওইটার ভিতরে আরো কিছু লিখবো। আমি যদি শুধু এটা সিলেক্ট করে যদি লেখা শুরু করি, তখন কি আসবে, যা লিখবো এটা সরে গিয়ে যা লিখবো ওইটা আসবে, তো এটা ডিলিট হয়ে যাবে। মনে করেন নেম লিখবো, NAME, এখন কি স্টুডেন্ট লেখাটা আছে,
নাই। কিন্তু আমি চাইছি কি যে স্টুডেন্ট থাকবে, পাশে আমি নেম লিখবো। তাইলে আমার কি করতে হবে, ভিতরে কার্সরটা নিয়ে আসতে হবে, কার্সর। তাহলে আমি এখানে একটা ক্লিক করলে তো সিলেক্ট হয়, একটা ক্লিক করলে কি হয়, সিলেক্ট হয়। আমি যদি এখানে এসে ডাবল ক্লিক করি, দুইটা ক্লিক করি, তখন কি আসবে, কার্সরটা আসবে। এরপর আমি নেম লিখে দেবো, এই যে স্টুডেন্ট নেম। বুঝতে পারছি? দুইটা ক্লিক করলে কার্সরটা আসবে ভিতরে। হ্যাঁ, আচ্ছা, এরপর আমরা কি যোগ বিয়োগ কিছু শিখছিলাম, শুরু করছিলাম। আচ্ছা, এখন আমাদের মূলত মাইক্রোসফট এক্সেলটা হচ্ছে হিসাব নিকাশের সফটওয়্যার, তা তো জানি আমরা, তাই না? যেখানে আমরা কি করব, যাবতীয় হিসাব নিকাশ করব। তো হিসাব নিকাশের প্রথম শর্ত হচ্ছে একটা ইকুয়াল সাইন থাকতে হবে। আমি নর্মালি লিখলাম 5 যোগ 5, এখানে 10 ওঠার কথা না, বা 55 আর 5 যোগ হয়েছে 60 লেখার কথা ছিল না, কিন্তু আসে না, অ্যান্সার বের হয় না। কেন আসে না? ওইটাকে নর্মাল একটা টেক্সট ধরে নিয়েছে। আমরা যেমন এমনিতে লিখি, কোনো নাম দাম লিখি এরকম, ঠিক আছে? যেমন স্টুডেন্ট লিখছিলাম, স্টুডেন্টের মতো নর্মাল একটা টেক্সট ধরে নিয়েছে, এটাতে যোগ করতে হবে, এই জিনিসও বুঝে নেয়। তো এই জিনিস ওকে কেমনে বুঝাইতে হবে, আমাদের এই যে লেখাটা লিখছে এটা আগে একটা কী করতে হবে, প্লাস সাইন দিতে, মানে ইকুয়াল সাইন দিতে হবে, ঠিক আছে? ইকুয়াল দিয়ে যদি আমি এই লেখাটা লিখি তখন এটা হিসাব করবে। ইকুয়াল দিলাম 5 যোগ 55, এন্টার। এখানে লেখা আসছে কত, 60, আর এইখানে লেখা আসছে কত, ফর্মুলা পরে ইকুয়াল 5 যোগ 55, মানে ভিতরে যে ক্যালকুলেশনটা করছি সেটার রেজাল্টটা এইখানে, আর ভিতরের ফর্মুলাটা এইখানে। তার মানে ওকে দিয়ে যদি হিসাব করাইতে হয়, এক্সেলকে দিয়ে যদি আমাদের হিসাব করাইতে হয়, তাহলে কি করতে হবে, একটা ইকুয়াল দিতে হবে। ইকুয়াল ছাড়াও হিসাব করবেই না। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এটা হচ্ছে বুঝলাম যে আমাদের হিসাব করতে হলে ইকুয়াল সাইন দিতে হবে। এখন আমি কিছু লিখলাম এখানে, মনে করেন 36, 32, 35, এই যে সংখ্যাগুলো লিখলাম। আমরা এইখানে শুধু 5 এবং 55 যোগ করছি, বা এইখানে আমরা 5, 36, 32 এভাবে যোগ করতে পারতাম, কিন্তু আমরা এখানে শুধু সংখ্যা যোগ করছি। আমরা এখন থেকে সংখ্যা যোগ করব না, আমরা যোগ করব সেলের, মানে একটা ঘরের সাথে আরেকটা ঘরে যোগ করব, যাতে করে এই ভিতরের লেখাগুলো চেঞ্জ করলে যেন আমার মানটা সঠিক আসে, ঠিক আছে? যেমন আমি ইকুয়াল দিলাম, এখন আমি ঘরগুলো যোগ করব। তেমন এই ঘরটা ফার্স্ট ক্লিক করলাম, এখানে লেখা হচ্ছে কত, M8। কেন লেখা হচ্ছে, কারণ এইটা হচ্ছে M8 সেল, ঠিক আছে? এই যে 8 নাম্বার রোতে এই M8, এই ঘরটার নাম কি, M8 প্লাস, কিবোর্ড থেকে প্লাস দিলাম, পরের ঘরটা প্লাস, পরেরটা প্লাস, পরেরটা, এন্টার। 108 লেখা আসছে, তার মানে এই চারটার যোগফল কত, 108। এখন এখানে কিন্তু আমি কোনো সংখ্যা যোগ করিনি, যোগ করছি কি, সেল। সেল যোগ করার সুবিধা কি, আমি এইখানে একটা মান চেঞ্জ করে দিই, 521 দিলাম, দেখেন সব কটার যোগফল বের হয়েছে এখানে 624, ঠিক আছে? এখানে আমি হ্যাঁ সেলে যোগ করব, সেল কয়টা যোগ করব শুধু। এখন যোগফল কত আসবে, 515, 500 আর এই 3 পাশে 15, 515 আসছে। এই যে, তাহলে আমি এখানে মূলত কি করছি, সেলগুলো যোগ করেছি। সেল যোগ করার সুবিধা কি, এটা আমি যতদিন সেভ রাখবো, আমি এখানে যেই সংখ্যা লিখি না কেন ওই সংখ্যার যোগফল এখানে বের হবে, ঠিক আছে? তাহলে এখানে মনে করেন আমার উপরের সংখ্যা দুইটা কোনো সংখ্যা নাই, নিচেরটা আসি কোনো সংখ্যা নাই, 5 এবং 5 যোগ করে 10 বানাইছে, ঠিক আছে? এইখানে আসি 200 যোগ 300, কত বের হয়েছে, 500। তার মানে এই যে চারটা ঘর আমরা রেখে দিয়েছি, এই চারটা ঘরে আমরা যা কিছু যোগ করি না কেন, যা করি এইখানে রেজাল্টটা বের হবে। আমি এটার সাথে আবার 100 যোগ করলাম, এই যে 600 বের হয়েছে। আবার সবগুলোতে 0 দিয়ে দিলাম, এই যে 0 অ্যান্সার। তার মানে এটা কিন্তু আমি এটা ক্যালকুলেটরের মতো কাজে লাগাইতে পারতেছি না? আমি এখানে মনে করেন এক জায়গায় কিছু সংখ্যা রেখে দিলাম, যেখানে কি থাকবে, আমার সংখ্যাগুলো থাকবে এতটুক জায়গায়। হ্যাঁ, মানে কি থাকবে, মনে করেন বর্ডার দিয়ে দিলাম, থিক বক্স বর্ডার দিলাম, এখানে হচ্ছে আমার সংখ্যাগুলো থাকবে, আর এখানে রেজাল্ট থাকবে টোটাল। এটা দেখাবো আপনাকে আমি, টোটাল থাকবে। তাহলে এইখানে যদি আমি এভাবে দিয়ে দেই, ইকুয়াল দিয়ে এইভাবে যে সিস্টেমটা করছি, এখানে সেম সিস্টেম যদি এখানে করে রাখি, তাহলে এরপরে আমি যখনই কোনো কিছু হিসাব করবো শুধু নাম্বারগুলো এখানে লিখে দিব, তাহলেই তো হবে, ঠিক না? হ্যাঁ, শুধু নাম্বার লিখে দেবো এইখানে। যেমন এখন নাম্বার লিখে দিলে এখানে কি বের হবে, টোটাল বের হবে, একদম ক্যালকুলেটরের মতো একটা, তাই না? এখানে 25,
32 31 দেখেন টোটাল কিন্তু বের হয়েছে 100 টোটাল যোগফল কত হ্যাঁ ওইখান থেকে প্লাস দেব আর এই জায়গায় কিন্তু আমি এখন কোনো যোগ দেই নাই যোগ তো আমি ক্যালকুলেশনের সময় দিছি বুঝতে পারছি তাহলে এই হচ্ছে আমরা যোগ করতে পারলাম ঠিক আছে ওকে আর এইখানে আমি যে বক্সগুলো আনছি হ্যাঁ বক্সগুলো হচ্ছে আমি যতটুকু এরিয়ার মধ্যে বক্স আনতে চাই আমি এটা শীট তৈরি করব বক্সটা আনতে চাই আমরা এই ফন্টের ভিতরে গিয়ে বর্ডার অল বর্ডার দিলে যতটুকু সিলেক্ট করব ততটুকুর মধ্যে বর্ডার আসবে এই যে বর্ডার আসছে ঠিক আছে আবার আপনি সাইডেও একটা গাঢ় দাগ দেখছেন তাই না ওই দাগটা কিভাবে আনছে না রাইট বাটন না এই যে সিলেক্ট করছি আমি শুধু সিলেক্ট করছি আর কিছু করিনি এখানে এইখান থেকে বক্স আনবেন এই যে অল বর্ডার মানে কি চার সাইডে বর্ডার আসবে ঠিক আছে যদি নো বর্ডার দেয় হ্যাঁ হ্যাঁ এইখানে সিলেক্ট করতে হবে ফার্স্টে আপনি যতটুকু এই যে এখান থেকে বক্স আনবেন বর্ডার থেকে এখানে সব রকম বর্ডার আছে নো বর্ডার দিলে কোনো বর্ডার থাকবে না অল বর্ডার দিলে কি আসবে প্রত্যেকটা ঘরে ঘরে বর্ডার আসবে আউটসাইড বর্ডারে কি আসবে হ্যাঁ এখানে আউটসাইড বর্ডারে কি আসবে আউটসাইড বর্ডারে কি আসবে শুধু চারো সাইডে একটা দাগ আসবে ভিতরের দাগটা আসবে না অর্থাৎ এই এরিয়ায় দাগ আসবে না ঠিক আছে এখানে প্রত্যেকটা ইউজ করে করে দেখুন বটম বর্ডার দিলে কি হয় দেখেন শুধু নিচে একটা দাগ আসে ঠিক আছে বটম বর্ডার দিলে এই যে হ্যাঁ হ্যাঁ বর্ডার সবগুলো এখানে দাও আউটসাইড বর্ডার দেন শুধু বাইরে দাগ আসতেছে দেখলেই পাবেন প্রত্যেকটা ধরে ধরে ভাবে দিবেন মনে করেন এইটাই আপনি একটা ক্যালকুলেটর বানাবেন ঠিক আছে ক্যালকুলেটর বানাবেন এখানে এতটুকু এরিয়া থাকবে আপনার নাম্বার সিলেক্ট করবেন শুধু এই জায়গায় হচ্ছে নাম্বারগুলো বসাবেন ঠিক আছে এভাবে হচ্ছে বানাইতে পারবেন যখন বানাবেন এই যে ওকে বুঝছি যোগ করতে পারলাম বিয়োগ করতে পারবো না আমাদের দুইটা সংখ্যা আছে 500 ভাগ 500 মানে 500 আছে আর 36 আছে দুইটা বিয়োগ করব তাহলে ইকুয়াল দেব ইকুয়াল দিয়ে যদি এমনিতে 500 মাইনাস 36 দেই সেটাও একটা রেজাল্ট বের হবে 464 ইকুয়াল দিয়ে 500 মাইনাস 36 কিন্তু আমরা তো 500 দিয়ে 36 বিয়োগ করব না আমরা তো সেলের বিয়োগ করব সব সময় তাই না সেল বিয়োগ করব কারণ সেল বিয়োগ করলে কি সুবিধা ওই একই ফর্মুলা বারবার কাজে লাগাইতে পারবো যদি সেল ইউজ করি আমরা বিয়োগের ক্ষেত্রে তাই না আর এরকম করলে তো আপনি 2 মিনিট পর আরেকটা বিয়োগ করতে যাবেন আবার এখানে লিখতে হবে আবার বিয়োগ করবেন এভাবে লিখতে হবে ঠিক আছে তাহলে আপনি যদি এভাবে একটা বানাই রাখেন যে এখানে কি বিয়োগ তাই না বাংলায় উপরে হেডলাইন দিলেন যে বিয়োগ বা বিয়োগে ইংলিশ কি সাবস্ট্রাক্ট ঠিক আছে আপনি এইখানে একটা নাম্বার থাকবে এইখানে একটা নাম্বার এইখানে বিয়োগফল বুঝতে পারছি তখন হচ্ছে আপনি বিয়োগ ওকে তাহলে তখন হচ্ছে আপনি বিয়োগটা এখানে ই করে রাখবেন আপনি যে কোনো সময় ইউজ করতে পারবেন তো আমরা এই দুইটা বিয়োগ করব মনে করেন এই দুইটা বিয়োগ করব তো এই দুইটা বিয়োগ যখন করব ইকুয়াল দিব এই ঘরটা সিলেক্ট করব মাইনাস এইটা এন্টার 464 বের হয়েছে হয়েছে না যোগ যেভাবে করছে এরকম সেম একইভাবে শুধু এই জায়গায় প্লাসের পরিবর্তে মাইনাস লিখে দিছি ঠিক আছে এখন দেখেন এখানে 50 দেই 50 এখানে 500 সেল দিয়ে করছি তাহলে 500 দিয়ে 50 বিয়োগ দিলাম এখানে 450 নামছে কিন্তু এইখানে তো 464 রয়ে গেছে কেন কারণ এইখানে তো আমরা 500 দিয়ে 36 বিয়োগ দিছি আর এইটা কি করছে এইটা H9 থেকে H10 বিয়োগ দিছে এইটা ছিল H9 এইটা H10 ঠিক আছে এখন এইখানে যতবার চেঞ্জ করবে এখানে আমি 400 দেই 400 দিয়ে 50 বিয়োগ দিলে 350 আসে এখানে কোনো চেঞ্জ হয় নাই কারণ ও তো সেল বিয়োগ করে নাই করছে হ্যাঁ কোনটা নিচে আনবেন এইটা এখানে না থাকে নিচে নিয়ে আসবেন ও সেটা তো আমরা এই যে এখান থেকে মুভ অপশন ধরে আমরা এখানে আনতে পারি এইটা আমরা মুভ অপশন ধরে এই পেজে সরাই রাখলাম ঠিক আছে এই যে 360 থেকে 50 বিয়োগ 10 310
আচ্ছা, আবার এই দুইটা মনে করেন গুণ করব, এই দুইটা সংখ্যা কি করব, গুণ করব। তো এখানে আমরা লিখে দেই যে সাবট্রাক্ট, সাবট্রাক্ট, মাল্টিপ্লাই মানে হচ্ছে গুণ করা, আর ডিভাইড মানে কি, ভাগ বা ডিভিশন যা বলেন। তো মাল্টিপ্লাই যখন গুণ করব তখন কি করব, ইকুয়াল দিব, এই সেলটা গুণ চিহ্ন, গুণ চিহ্ন হচ্ছে আপনার নাম্বার কিতে ওই যে স্টার সাইনটা পাইছেন আপনার কিবোর্ডে, কিবোর্ডে দেখেন, হ্যাঁ গুণ চিহ্ন স্টার, ওইটা গুণ, আর পাশে স্ল্যাশ আছে, স্ল্যাশটা হলো ভাগ। এই যে গুণ চিহ্ন দিলাম, যে সেলটার সাথে গুণ করব, এই যে এটার সাথে এটা গুণ করছে 360 এর সাথে আমরা 10 গুণ করে দেখি কত আসে, এই যে 3600। আচ্ছা, আবার ভাগ করব, তাহলে ইকুয়াল দিব, হিসাব করতে কি করতে হবে, ইকুয়াল দেওয়া লাগবে, এইটা ভাগ এইটা, এন্টার, 36, 360 থেকে 36 ভাগ, হ্যাঁ প্লাজারটা 3টা লিখছি তাই, ও 3টা লিখছি মানে যোগ সামেশন, এটা বাদ পড়ে গেছে, ঠিক আছে। এখানে মনে করেন ইকুয়াল দিলাম, এইটা যোগ এইটা 370, ঠিক আছে। যোগ বিয়োগ গুণ ভাগ সবগুলো পারতেছি। আচ্ছা, এখন দেখেন আমরা দুইটা সংখ্যা, আমরা সাধারণত বিয়োগ তো দুইটা সংখ্যারই হয়, এর চেয়ে বেশি হয় না। যদি গুণ দেন সেটা একাধিক সংখ্যা হয়, গুণ দিলে যতগুলো হবে সবগুলো এরকম সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। ইকুয়াল দিবেন, তারপরে যেই কয়টা ঘর গুণ করতেছেন, এইটা গুণ এইটা, গুণ এইটা, গুণ এইটা, দুইটা আসছে, এই যে এন্টার, সবগুলো গুণ দিলেন। অনেক বড় সংখ্যা তো এজন্য এইভাবে আসছে, ঠিক আছে। ওকে, তারপরে আবার মনে করেন ভাগ তো দুইটার হয়, বিয়োগ এবং ভাগ, প্লাস 13 আসে না, ওইটা ওইটা হচ্ছে এই যে ই মানে হচ্ছে এক্সা, এক্সা বলে এটাকে, এক্সা, ঠিক আছে। এক্সা মানে হয়েছে আপনার নর্মাল কি থাকে, নর্মাল মনে করেন এত মিটার, মিটারে 1000 গুণ কি কিলোমিটার, কিলোমিটার 1000 গুণ কি গিগামিটার, ঠিক আছে। গিগার 1000 গুণ হচ্ছে মেগা, তার 1000 গুণ টেরা, তার 1000 গুণ এক্সা। তার মানে এইখানে সংখ্যাটা এত বড় আসছে, গুণ করছি না 3600 সাথে গুণ করছি 350 গুণ, এই জন্য এই কারণে এখানে এক্সা শব্দটা আসছে। হ্যাঁ, ও এত বড় সংখ্যা যে এখানে লিখতে পারবে না, এই জন্য ওইটা শর্ট করে দিয়েছে, এছাড়া কিছু না। তো দেখেন বিয়োগ আর ভাগ এইটা তো সাধারণত দুইটা সংখ্যার মধ্যে হয়, আর গুণ এবং যোগ এইটা অনেক সংখ্যা হইতে পারে, তাই না। এই জন্য আমরা এইগুলোর ক্ষেত্রে আমরা আরো কিছু নতুন কিছু নিয়ম শিখবো, ঠিক আছে। কারণ বিয়োগের ক্ষেত্রে তো এই দুইটা বিয়োগ করলেই হয়ে গেল, ভাগ দুইটা ভাগ করলে হয়ে গেল, কিন্তু যোগ আপনার হয়তো 500 সংখ্যা যোগ করা লাগবে, একসাথে করা লাগবে না। তো এই জন্য আমরা ভিন্ন কিছু শিখবো। তো আমরা যোগ বিয়োগ গুণ ভাগ যাই করি না কেন সেলের সাথে করব, মানে একটা ঘরের সাথে আরেকটা ঘরে যোগ বিয়োগ করব, ঠিক আছে। ইকুয়াল তো দিতেই হবে, হ্যাঁ ওইখানেই রেজাল্ট আসবে, ঠিক আছে। এখন মনে করেন আমাদের অনেকগুলো সংখ্যা আছে, যেটা আমরা কি করব, যোগ করব। ওকে, এরকম মনে করেন অনেক সংখ্যা থাকতে পারে, শত শত সংখ্যা থাকতে পারে। তো আমরা সবগুলো যখন যোগ করব, এই ক্ষেত্রে আমরা নতুন একটা সিস্টেম অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে ফাংশন ইউজ করব আমরা, ঠিক আছে। ফাংশনের স্ট্রাকচার হলো, আমরা এতক্ষণ ফর্মুলা যখন ইউজ করছি ইকুয়াল দিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ যা করা করছি, ফাংশনও যেহেতু এক ধরনের হিসাব নিকাশের কাজ, হিসাবের কাজে ব্যবহার করছি, ইকুয়াল ওখানেও লাগবে। ইকুয়ালের পরে আমাদের বাড়তি যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে একটা স্ট্রাকচার লাগবে। ফাংশনের স্ট্রাকচারটা এরকম হয়, ইকুয়াল দিব, ফাংশনের নাম আমি জাস্ট এমনিতে লিখতেছি, ঠিক আছে। ফাংশন নেম থাকে, ব্র্যাকেট থাকে, তারপর রেঞ্জ ব্র্যাকেট ক্লোজ। অর্থাৎ আপনার এখানে স্ট্রাকচারটা এমন হয় যে আপনি এইভাবে মনে রাখেন, ইকুয়াল থাকবে, তারপর কিছু একটা লেখা থাকবে, ঠিক আছে। ইকুয়ালের পরে এই জায়গাটা কিছু একটা লেখা থাকবে,
তারপরে আবার এই যে ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটের মাঝে আবার কিছু লেখা থাকবে। এই হচ্ছে আপনি স্ট্রাকচারটা এইভাবে মনে রাখবেন যে ইকুয়াল দিয়ে কোনো কিছু লেখা থাকবে, ব্র্যাকেটের আগেও কিছু থাকবে, ইকুয়াল আর ব্র্যাকেটের মাঝেও কিছু লেখা থাকবে, ব্র্যাকেটের মধ্যে গিয়েও কিছু থাকবে। এখন ইকুয়ালের পরে যে জিনিসটা থাকবে ওইটা হচ্ছে ফাংশনের নাম লেখা থাকবে, অর্থাৎ ওকে তোমার বলতে হবে যে আমি তোমার কাছ থেকে এই ফাংশনটা ইউজ করতে চাই। আমি যোগ করার ক্ষেত্রে একটা ফাংশন ইউজ করব, নাম হচ্ছে সেটা কি সাম। তারপরে মানে করার ক্ষেত্রে কি করে গণনা করার ক্ষেত্রে একটা ফাংশন ইউজ করব, সেটার নাম হচ্ছে কাউন্ট। ঠিক আছে, শর্ত ব্যবহারের ক্ষেত্রে একটা ইউজ করব, নাম হচ্ছে ইফ। কিন্তু আমি কি করতে চাই সেটার জন্য আমি বুঝছি যে যোগের জন্য সাম ইউজ করব, ওকে তো বলতে হবে যে আমি সাম ফাংশন ইউজ করতে চাই। সেইটা ওকে কিভাবে বলবো, ওই যে ইকুয়াল দিয়ে ফাংশনের নামটা লাগবে, এস ইউ এম সাম। এস ইউ এম সাম লাগলে ও বুঝবে যে এখানে সাম ফাংশনটা ইউজ করতে হবে, আপনি যোগ করতে চাইতেছেন। সাম লাগলে ও বুঝবে। মাল্টিপল লাগলে, মাল্টিপ্লাই লাগলে ও বুঝবে আপনি এখানে গুণ করতে চাইতেছেন। অ্যাভারেজ লাগলে বুঝবে যে এখানে কি করতে চাইতেছেন, গড় করতে চান। ঠিক আছে, এরকম কাউন্ট লাগলে বুঝবে আপনি এখানে গুনতে চাচ্ছেন। ঠিক আছে, তাহলে এইটা ওকে বোঝানোর জন্য কি করতে হবে, এখানে ফাংশনের নামটা দিতে হবে। তো প্রথমে আসেন যে ফাংশনের নাম। ঠিক আছে, এখানে আমরা ফাংশনের নামটা লিখি এস ইউ এম সাম, বুঝতে পারছি। এরপর সামের পরে দেখেন এই যে ব্র্যাকেটের মাঝখানে যেহেতু আমরা যোগ করতেছি, তাহলে ব্র্যাকেটের মধ্যে কি করতে হবে, রেঞ্জটা বলে দিতে হবে যে কোন কোন জায়গা থেকে যোগ করব, কতটুকু এরিয়া যোগ করব, এগুলো বলতে হবে, তাই না? তো এখন দেখেন এইটার ভিতরেও কি চাইছে, আমরা সাম লিখে শুধু ব্র্যাকেটে স্টার্ট করব। এটা শুধু সামের ক্ষেত্রে না, যে কোনো ফাংশনের ক্ষেত্রে ইকুয়াল দিবেন, ফাংশনের নামটা লিখবেন, ব্র্যাকেট স্টার্ট করবেন, স্টার্ট করার পরেই ও এই জায়গায় স্ট্রাকচারটা দেখাই দেবেন নিচে যে এখন আমার এই জিনিসগুলো লাগবে। বুঝতে পারছি? তো ও এখানে কি চাইতেছে, নাম্বারগুলো চাইতেছে, যোগ যে আমি করব নাম্বারগুলো দরকার আমার। হ্যাঁ, তাহলে এই প্রথম নাম্বারটা সিলেক্ট করবেন, যে যেই সেলে ছিল ওই সেলটা সিলেক্ট করবেন, একটা কমা দিবেন, এখানে কমা আছে না, কমা দিবেন, আবার 2 নাম্বার সিলেক্ট করবেন, কমা দিবেন, এরকম। তাহলে আমি এইটা সিলেক্ট করব, একটা কমা দিব। এখন কি বলতেছে, 2 নাম্বার কিন্তু বোল্ড করে দিয়েছে, নাম্বার 2 নাম্বারটা সিলেক্ট করলাম, কমা দিলেই 3 নাম্বারটা বোল্ড করে দেবে। 3 নাম্বারটা সিলেক্ট করছি, কমা দেওয়া মাত্র 4 নাম্বার বোল্ড করে দিল, 4 নাম্বার কমা দিছি, 5 নাম্বার বোল্ড করে দিয়েছে। ঠিক আছে, তার মানে ও কিন্তু পরের সংখ্যাটা চাইতেছে প্রত্যেকবার, 6 নাম্বার চাইতেছে। এখন কয় নাম্বার চাই, 7 নাম্বার। ঠিক আছে, এই যে এরপর ব্র্যাকেট ক্লোজ, লাস্টে এসে আমাদের ব্র্যাকেট ক্লোজ করে দিতে হবে, ওদের যত নাম্বার দেবেন তত নাম্বারও নেবে। বুঝতে পারছি? ব্র্যাকেট ক্লোজ দিতে হবে, ব্র্যাকেট স্টার্ট ক্লোজ কিবোর্ড দিয়া, এই যে ব্র্যাকেট স্টার্ট লেখা, ক্লোজ লেখাগুলো সব ফাংশন ব্যবহার করা মাত্র এগুলো দিতে হবে। ঠিক আছে, ফাংশন নামটা দিতে হবে, ইকুয়াল দিতে হবে, ভিতরে এইটা সব জায়গায় রেঞ্জ না, এক এক জায়গায় এক একটা জিনিস চাইবে আপনাকে, ভিতরে যে এরিয়াটা। ঠিক আছে, ফাংশনের ব্যাখ্যাটা। হ্যাঁ, ক্লাসে পরে দেখাই। আচ্ছা, তাহলে এখানে দেখেন এখন আমাদের একটা এন্টার দেবো, তারপর যোগফলটা কিন্তু এখানে বের করতেছে। আচ্ছা, এইটা কি করেছিলাম, ও এটাও একটা সংখ্যা লেখা ছিল, বাট এটা কিন্তু মাত্র যোগ করি নাই, করছি। এখানে একটা কমা দেই, কমা দিয়ে এইটাও সিলেক্ট করে দেই, সরি, কমা দিয়ে এইটাও সিলেক্ট করে, লাস্টে কিন্তু আর কমা টমা দিবেন না, এন্টার। দেখেন এই যে সবগুলো যোগফল বের হয়েছে, এখানে আমি 20 দিলাম, দেখেন যোগফল বের হয়েছে, তাই না? এবং এখানে স্ট্রাকচার কি আছে, ইকুয়াল সাম, তারপরে এই যে ফর্মুলার ভিতরে যে ঘরগুলো যোগ করছে এইগুলো। ঠিক আছে, এখন এইটাকে আমরা আরো শর্টে নিয়ে আসব, এটার ভিতরে যে লেখাটা ছিল আরো শর্টে নিয়ে আসব। আমাদের প্রত্যেকটা ঘর সিলেক্ট করে করে যোগ করতে আমরা যাব না, আমাদের তো এক জায়গায় সবগুলো থাকবে, থাকবে না? এইটা কয় নাম্বার সেল, এল কত, এটা এল 9 মেবি, তাই না? এল 9, আর এইটা কত, এল 16, এল 16। তাহলে এতটুকু আমরা সিলেক্ট করে দিলাম, ব্র্যাকেট স্টার্ট করে তারপরে এই এরিয়াটা সিলেক্ট করে দেবো। এই যে ব্র্যাকেট স্টার্ট করছি না, এরপর যে জায়গায় নাম্বারগুলো সিলেক্ট করতে হবে ওইখানে জাস্ট এইরকম আসে ধরে একটা টান দেবো এই জায়গায়। তাহলে এখনো কি বলছে, এল 9, এল 9 কোনটা, এইটা, এই সেলটা। এল 16 কোনটা, এই সেলটা। তাহলে এই থেকে এই পর্যন্ত ওর রেঞ্জ, মাঝখানটা কোলন দিয়ে দিয়েছে, কোলনের মানে হচ্ছে ও এল 9 থেকে এল 16 পর্যন্ত যেই কয়টা ঘর পাবে সবগুলো যোগ করে ফেলবে। ঠিক আছে, এরপর আমাদের ব্র্যাকেটটা ক্লোজ করতে হবে, এন্টার দেব।
হ্যাঁ এইখান থেকে সিলেক্ট করতে হবে। আমি আবার দেখাই আপনাদের, সাম ব্র্যাকেট স্টার্ট, তারপর কি করছে প্রত্যেকটা সিলেক্ট করছি কমা দিছি, সিলেক্ট করছি কমা দিছি। এখন আর ওইটা করবো না, একসাথে ধরে যেহেতু এক জায়গায় সবগুলো আছে সিলেক্ট করে দিলাম। তাহলে ও কি লেখছে এখানে, আমি তো সিলেক্ট করছি, ও লেখছে কি L9 থেকে L16, ঠিক আছে। ওই কোলন মানে হয়েছে, কোলন মানে ও বুঝবে যে এই থেকে এত পর্যন্ত ব্র্যাকেট শেষ করতে হবে, ঠিক আছে। এন্টার, দেখুন হ্যাঁ সবগুলো কিন্তু যোগ করে ফেলছে, বুঝছি। তাহলে আমাদের এখন সামের ফর্মুলাটা কি বলেন তো, ইকুয়াল সাম ব্র্যাকেট স্টার্ট রেঞ্জ, ওটাকে রেঞ্জ বলবো আমরা। রেঞ্জ মানে কি এরিয়া, এরিয়া না, রেঞ্জ মানে এরিয়া না, যে অমুক রেঞ্জে আছে ও এলাকা বোঝায়। তার মানে এটা কি, এইটা হচ্ছে ওর যতটুকু এরিয়া ও যোগটা করবে এটা হচ্ছে রেঞ্জ, ঠিক আছে। রেঞ্জ দিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম। তাহলে যোগ করতে পারবো যে কোনো কিছু, পারবো তো? আচ্ছা, তারপর নিজে প্র্যাকটিস করবেন। তো প্রথম উপরের লাইনে কি ছিল, যেটা লেখা ছিল নাম, ঠিক আছে। ইনভয়েস ভাউচার, আগে পুরোটা লেখা নেবেন, তারপরে ডিজাইনটা করবেন ভাউচার। এরপরে কি লেখা ছিল, সিরিয়াল নাম্বার, প্রোডাক্ট নেম, তারপর কোয়ান্টিটি, না বর্ডার পরে দেবেন, আগে লেখাগুলো লিখবেন। ওকে, এখানে পার্সেন্টেজ ঘর লাগবে না, এটার দরকার নেই। পার্সেন্টেজ যদি ডিসকাউন্টের মধ্যে চলে আসে, পার্সেন্টেজ দরকার নেই। এবার ডিসকাউন্ট, বুঝিনি। হ্যাঁ আপনি তো করবেন, আমি করে দেখাই দিই একবার, তারপরে আপনি করবেন। পে অ্যামাউন্ট, বুঝছি। সিরিয়াল নাম্বারের ক্ষেত্রে খেয়াল করেন, আমরা এই যে প্লাস অপশন ধরে টান দিলে কি হয়, পুরোটা কপি হয় তাই না, এক থেকে সবগুলো এক এক লেখা আসতেছে, তাই তো। এখন আপনারা হয়তো আমি এটা শিখেছিলাম যে একের পর যদি 2 দেন তাহলে ও কি বুঝবে, সিরিয়ালটা বুঝতে পারবে যে একের পর যদি 2 দিয়েছে তার মানে এরপর কি আসবে, 3 আসবে, তারপরে কি আসবে, 4 আসবে, এটাও বুঝতে পারে। এই যে এখন দেখুন 14 পর্যন্ত নিয়ে এনেছে। তাইলে আমি 1 এবং 2 লেখলাম, লেখার পর 2টা ঘর সিলেক্ট করলাম ফার্স্টে। একটা সিলেক্ট করে টান দিলে কিন্তু হবে না, তাহলে সবগুলো 2 লেখা আসবে। সিলেক্ট করতে হবে কি 2টা, এই অবস্থায় ধরে এখান থেকে টান দিতে হবে, কপি হয়ে গেল, বুঝছি। প্রোডাক্টের নামগুলো দেখে দেখে লিখবেন, মনিটর আদার্স যেগুলো ছিল দেখে দেখে লিখবেন, ঠিক আছে। ওকে, এখানে দেখেন যেহেতু এক ঘরে ধরতেছে না, এই যে লেখাটা কিন্তু এক ঘরে আসতেছে না, আসতেছে এখানে নেম। তো এখানে আপনি এখানে ডাবল ক্লিক করলে ওর মতো জায়গা নিয়ে নেবে। আর যদি সেইটা না করেন, আপনি এখানে যে র্যাপ টেক্সট দিলে 2টা লাইনেও নিয়ে নেবে, ঠিক আছে। এইখানে র্যাপ টেক্সট, হ্যাঁ র্যাপ টেক্সটে ক্লিক করলে 2 ঘরে সাজাই নেবে। অথবা যদি ডাবল ক্লিক করেন তাহলে দেখবেন একটা ঘরেই নিয়ে আসবে। র্যাপ টেক্সট বন্ধ করে দিলাম, এই যে এক ঘরে নিয়ে আসলো, ঠিক আছে। আচ্ছা, এই যে লেখাগুলো দেখেন, লেখাটা নিচে পড়ে আছে, এইটা উপরে কেমন উঠাবেন, এইটা হচ্ছে মিডল অ্যালাইনমেন্ট, মানে কি মাঝখানে আসলো। আর এইটা হচ্ছে, এইটা ক্লিক করলে উপরে গিয়ে উঠবে এই লেখাটা, এইটা ক্লিক করলে মাঝখানে থাকবে, এইটা ক্লিক করলে নিচে আসবে। এই হচ্ছে 3টে অ্যালাইনমেন্ট, আর এই 3টে অ্যালাইনমেন্ট। এই 3টে করে হচ্ছে বাম, মাঝখানে আর ডানে। আর এই 3টে করে হচ্ছে একটা উপরে নেবে, একটা মাঝখানে, একটা নিচে, ঠিক আছে। এই সবগুলো এইভাবে করবেন, পুরোটা সিলেক্ট করে এই অ্যালাইনমেন্টটা দিয়ে দেবেন, বুঝতে পারছি। আচ্ছা, সিলেক্ট করে আপনি র্যাপ টেক্সট দেবেন, যেটা যতটুকু নেওয়া দরকার ও নেবে অটোমেটিক্যালি। এরপর উপরের লাইনটা দেখেন, পুরোটা একটা লাইন ছিল, এখানে কি করেছে, এতটুকু সিলেক্ট করেছে। কয়টা ঘর লাগবে, আপনি সিলেক্ট কিন্তু এই পর্যন্ত করবেন, অবশ্যই এর চাইতে বেশি যাবেন না, ঠিক আছে। কারণ আপনার ঘরটা কি এতটুকুর মধ্যে আপনার শীটটা তৈরি হবে। মনে করেন এই এই জায়গায় যদি ঘরটা এইখান থেকে আরও যদি একটা করে বেশি নিত তাহলে কি ঠিক হইতো, হয়তো না। তো আমাদেরও এখান থেকে শুরু হয়েছে, আমাদের এই থেকে শেষ হয়েছে কোথায়, এই পর্যন্ত। তাহলে আমাদের এই ঘরটুকু
না কোনো ঘর বাদ দেয়নি, শুধু এইটা বাদ দিয়েছি, এইটা বাদ দিয়ে দিয়েছি আমি। পার্সেন্টেজ। তো এতটুকু সিলেক্ট করব, সিলেক্ট করে মার্জ সেন্টার মনে আছে? মার্জ সেন্টার ঘটনা কি করা হয়েছিল এটা দিয়ে? হুম, একত্র করা হয়, অনেকগুলো সেলকে একত্র করা হয়। তো এখান তো এই একটা সেল, এই সেলটার ভিতরে লেখা আছে ইনভয়েস ভাউচার, এগুলো তো খালি আছে, কিন্তু এগুলো মিলেই তো আমার একটা বানাইতে হবে, তাই না? সিলেক্ট করে মার্জ সেন্টার করে দিলাম, এতটুকু সিলেক্ট করে মার্জ সেন্টার করব। এরপরে এইটাকে একটু বোল্ড করবেন, এখানে যেমন লেখা আছে বোল্ড করবেন, সাইজটা যেভাবে দেওয়া ছিল, ঠিক আছে, বাড়াই দেবেন সাইজটা। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে যেই কালার দেওয়া ছিল ওইটা দিবেন, এই যে এই কালার ছিল ব্যাকগ্রাউন্ডে, তাই না? ইনভয়েস, ইনভয়েসের ভিতরে এখানে সাইজ যত দেওয়া ছিল সাইজ দিলেন, তারপরে এখানে কালার যেটা ছিল ওইটা দিবেন কালার, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কালার এই কালার ছিল। এটা ছিল কালার, ঠিক আছে। আবার ফন্টের একটা কালার দেওয়া ছিল সাদা কালার, এই যে ফন্টের কালারটা দিলেন, ওকে, একটু বোল্ড করে দিলেন, বুঝতে পারছি। এরপরে এগুলো কি, এগুলো একটু বোল্ড করা ছিল, বোল্ড করা ছিল, এবং এখানে একটা কালার দেওয়া ছিল প্রত্যেকটা পিছনে। কালারটা কোনটা ছিল? এইটা নাকি? এইটা। আবার ফন্টের কালার দেওয়া ছিল কি সাদা, ঠিক আছে, ওকে। সিরিয়াল নাম্বার থেকে শুরু করে এই অংশগুলো এখন হচ্ছে পুরোটা আপনি এখন কি করতে পারবেন, এখান থেকে অল বর্ডার দিয়ে দিলেন আর থিক বক্স বর্ডার দিয়ে দিলেন, ফলে ভিতরে একটা বর্ডার আসলো আর চারো সাইডে থিক বক্স বর্ডার। এই যে এই থিক বক্স বর্ডার মানে হচ্ছে এটা চারো সাইডে একটা দেখেন, এখন কিন্তু সাইডে গাঢ় দাগ নাই, এইটা গাঢ় দাগ। হ্যাঁ, ঠিক আছে, এইটা সাইডে কিন্তু দাগ নাই, গাঢ় আছে, কিন্তু এইটার সাইডে যদি এরকম দাগ নিয়ে আসতেছে না, এটা দিতে হবে থিক বক্স বর্ডার। ক্লিয়ার? এর ভিতরে এভাবে কালার করবেন যেখানে যেটা ছিল, এতটুকু। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার কোনটা ছিল? এইটা, ঠিক আছে। এতটুকু মিলে একটা সেল বানানো ছিল, এতটুকু মিলাইয়া। তো এখানেও কি করব, সিলেক্ট করে মার্সেন্টা করে দেব, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডে একটা কালার ছিল, কোনটা ছিল? ব্যাকগ্রাউন্ডের কালারটা এইটা দিলাম, এটাও কি একটা বানানো ছিল, সিলেক্ট করে করলাম ব্যাকগ্রাউন্ড কালার, এখান থেকে এসে সবুজ, বুঝছি। নিচে দেখেন এতটুকু মিলাইয়ে একটা বানানো ছিল, এতটুকু ইউনিট প্রাইস, তাই তো? এই যে এই কয়টা মিলাইয়ে একটা সেল তৈরি করা ছিল, সিলেক্ট করলাম, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, এতটুকু ব্যাকগ্রাউন্ড কালার। পুরোটা হয়েছে এটার মতো, হয়েছে না? আচ্ছা, কি এইটা? বলেন কোনটা টোটালের পরে? এই যে ঘরটা, এখানে দুইটা ঘর না, এটাতে পার্সেন্টেজের ঘর আমি পুরোই বাদ দিয়ে দিছি, ঠিক আছে, এই জন্য এখানে একটা ঘর রয়ে গেছে। তাহলে এতটুকু পারবো। এখন এই যে কথাগুলো ভিতরে লাগবে এরকম, ওকে। মনিটর, মনিটর লিখবো, এন্টার দিয়ে মাউস, ঠিক আছে, কিবোর্ড, এইগুলো লাগবো, এইটা লাগবো, শুধু এই ঘরটা খালি রাখবো, এই তিনটা ঘর খালি রাখবো আর কি, অর্থাৎ এই তিনটা ঘর, লাস্টের তিনটা ঘর খালি রাখবো, এখানে হিসাব নিকাশ আছে, ঠিক আছে। তাও যদি হিসাব নিকাশ আপনার আমি বুঝাই দিই তাও পারবেন, দেখাই দেবো হিসাবটা। আচ্ছা, একটা বাজে তাই না, আমরা 10 পর্যন্ত ক্লাস করব। হিসাবের ঘরটা আমি এতটুকু তো পারবেন তাই না। এখন এই যে ইউনিট প্রাইস ডিসকাউন্ট পে, এইটা আমি পাশে এটা দিয়ে দেখাই দিই, কারণ এটা আপনার লেখা আছে, ঠিক আছে। দেখেন কোয়ান্টিটি, মনিটরের পাশে কোয়ান্টিটি থাকবে, কোয়ান্টিটি মানে হচ্ছে আপনি কয়টা মনিটর কিনতেছেন, হ্যাঁ। আর প্রাইস মানে কি, প্রত্যেকটা মনিটরের দাম কত। তাহলে একটার দাম 5 টাকা হলে 10টার দাম 50 টাকা, কীভাবে বের করছি, গুণ দিছি, গুণ দিছি না। একটার দাম 5 টাকা, 10টার দাম কত, 50 টাকা।
এইটা এটা গুণ দিয়ে এইখানে বের করছি, তার মানে মনিটর টোটাল কয় টাকা দাম আসছে এইখানে বের করব। তো এখানে গুণ করব, গুণ করার সিস্টেমটা বানান আমাকে কিভাবে করব। ফার্স্টে ইকুয়াল দেব, ইকুয়াল, তারপর যেহেতু সেলের গুণ করতেছি তার মানে সেলটাকে সিলেক্ট করতে হবে, করলাম এই সেলটা, ঠিক আছে। তারপর গুণের জন্য গুণ চিহ্ন দেব, কোথায় আছে গুণ চিহ্ন, কিবোর্ডে স্টার, ঠিক আছে। এরপর আমরা পরের সেলটা সিলেক্ট করলাম, ওকে, এন্টার। ইউনিট প্রাইস দেখেন 15,000 টাকা করে 10টা 1.5 লাখ টাকা বের হয়েছে। এখন পরের সেলগুলো তো এখান এইটার সাথে এইটা গুণ দিয়ে দিয়ে এইভাবে বের করা যায়, তাই না? কিন্তু আমরা ওইভাবে করবো না, আমরা এইমাত্র কি দেখলাম যে এখান থেকে যখন প্লাস অপশন ধরে টান দেই তখন কিন্তু কপি হয়ে গেছে যে লেখাটা ছিল। যেমন এখানে 1 এবং 2 সিলেক্ট করে যখন টান দিছি লেখাটা কপি হয়ে গেছে। তো ওইখানে তো লেখা ছিল আর এইখানে তো লেখা নেই, এখানে আছে কি ফর্মুলা, ফর্মুলা আছে না এখানে, তো ওখানে লেখা কপি হয়েছে, এখানে ফর্মুলা কপি হবে, বুঝতে পারছি? এখন যদি এখানে প্লাস ধরে টান দেই, এইখানে একটা ঘর তো আমরা ক্যালকুলেশন করছি, এখন যদি প্লাস ধরে টান দেই তাহলে সবগুলো ঘরে ওই ফর্মুলাটা কপি হয়ে যাবে, কারণ ফর্মুলা আমি কি করছি, এইটা গুণ করে এইটা বের করছি। পরেরটা কি হবে, এইটা আর এইটা গুণ হয়ে এইটা বের হবে, এরপরটা এই দুইটা গুণ হয়ে এইটা বের হবে, ফর্মুলা। শুধু আমার প্লাস ধরে টান দিলেই হয়ে যাবে, অটোমেটিক ফর্মুলাটা কপি করে নেবে। দেখেন এখানে কত হয়েছে, 20টা, 18,000 টাকা করে 20টা 36,000 টাকা হয়েছে দাম। কর্নারে প্লাস ধরে, হ্যাঁ কর্নারে প্লাস দিয়ে টান দেবো, সবগুলো অটোমেটিক, কিছুই লাগবে না, কারণ ওর হচ্ছে প্রথমটা কি করছে দেখেন, এইটা কয় নাম্বার সেল ছিল, H10, H10 না এটা, এইটা H10 নাম্বার না, এইটা, এই যে এইটা তো H10 সেল। H10 আমরা কি করছি, F10 আর G10 গুণ করছি, লেখা গুণ করে H10 বের করছি। তাহলে এইখানে দেখেন H10 বের করছি কিভাবে, F10 আর G10 গুণ করে, তাই না? তাহলে আমরা পরেরটায় আসি, H11 ও কি করবে, F11 আর G11 গুণ করবে। F11 কোনটা, এইটা, G11 এইটা, H11 এইটা বের করছে, দুইটা গুণ করে ওইটা বের করছে। যে কোনো জায়গায় আপনি এইটা যোগ করেন, আমি এখানে একটা যোগ করে দেখাই দুইটা, ঠিক আছে। এখানে তো যোগ করেন, এখানে গুণ করছি, ঠিক আছে। তারপর প্লাস ধরে টান দিলে সবগুলো অটোমেটিক আসবে ফর্মুলাটা। প্লাস বলতে কর্নারে এই যে প্লাস, এইখানে এই যে প্লাস চিহ্নটা আসে, ঠিক আছে। আমরা এইখানে যেভাবে করছি, এই যে এই 1 আর 2 সিলেক্ট করে কি করছি, প্লাস ধরে টান দিছি। তো এখন তো ফর্মুলা ওকে বোঝানোর জন্য দুইটা লাগছে, বাট আমাদের এখানে একটা। আচ্ছা, এখন দেখেন এইখানে কি কাজ করে, এখানে আমি বুঝলাম মনিটর আমি এই কয় টাকার কিনছি, মাউস কিনছি এই কয় টাকার, কিবোর্ড এই কয় টাকার, মাইক্রোফোন এই কয় টাকার, ঠিক আছে। এখন আমার টোটাল কয় টাকা হয়েছে সেটা হিসাব করতে হবে না, আমরা একটুকে যোগ করছিলাম মনে আছে, কিভাবে করছি, হ্যাঁ কিভাবে করছি, ফাংশন ইউজ করছি না একটা, ফাংশনটা কিভাবে ইউজ করছি, ইকুয়াল দিছি, সাম ব্র্যাকেট স্টার্ট, এতটুকু সিলেক্ট করে দেব, ব্র্যাকেটটা ক্লোজ করে দেব, এরকম করছি না, একটুকে যোগ করছি মনে আছে, এরপর এন্টার দিলাম। তাহলে দেখেন সব কয়টা যোগ করে ও এখানে কিন্তু বের করে দিয়েছে এই কয় টাকা। এইটা আমরা এইখানে যোগটা বের করি, এইখানে যেটা বের করছি এইখানে সেটা বের করব, ঠিক আছে। ইকুয়াল দিব SUM, হ্যাঁ যেই ঘরে আপনি রেজাল্টটা বের করবেন, বেরটা এইখানে করবেন, টোটাল এইখানে বের করবেন, সাম লিখে ব্র্যাকেট স্টার্ট দিবেন, এতটুকু সিলেক্ট করবেন, ব্র্যাকেট ক্লোজ করবেন। হ্যাঁ এইখানে সামটা দেখেন কি কি লেখা আছে, ইকুয়াল সাম H10 থেকে H23, H10 কোনটা, এইটা, H23 কোনটা, এইটা। তাহলে H10 থেকে H23 এতটুকু পুরোটা যোগ করে ফেলছে, যা যা পাইছে এখানে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন ডিসকাউন্ট, ঠিক আছে। এটা কি আজকে করতে পারবেন, এখানে বসে সময় লাগবে তো,
তারপর করবেন কখন? এটা কখন করবেন আবার? কম্পিউটার তো বাসা নাই, আছে? এটা প্র্যাকটিস তো করতে হবে, নাহলে মন থাকবে না, আবার কিছু মন থাকবে না। ঠিক আছে, আচ্ছা আজকে যতটুকু পারেন বইসেন, হ্যাঁ। এরপরে দেখেন ডিসকাউন্ট। ডিসকাউন্ট মানে কি, আমি এই টাকার উপরে এই কয় টাকা ডিসকাউন্ট দেবো, ঠিক আছে। 50 টাকা একটা প্রোডাক্ট, আপনাকে 2% ডিসকাউন্ট দেবো। 2% না, 10% ডিসকাউন্ট দেবো 50 টাকা প্রোডাক্ট। ভিডিও দিয়ে দেবো তাই? আচ্ছা ভিডিও দিয়ে দিই। তাহলে আপনি এই দুইটা বাদ দিবেন, এই দুইটা বাদে সবটুকু করতে পারবেন, পারবেন না? আচ্ছা তাহলে ওইটাই আপনার হোমওয়ার্ক হলো, আপনি এইটা একটা ছবি তুলে নেন আমার এখান থেকে।